আমার মেয়েটাকে দুমুঠো ভাত দিবি বৌমা। দুমুঠো ভাত চাওয়াতে মামুনের বউ হালিমা মিশুর মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। ফুল একমাত্র ওই ঘটনার সাক্ষী ছিল। সে দৌড়ে মিশুকে খড়বটা দিতে গেল। মিশুর কানে কথাটা পৌঁছানোর সাথে সাথেই বইখাতা ফেলে মায়ের কাছে ছুটে আসলো। দুয়ারে থালা হাতে মাকে পড়ে থাকতে দেখে জড়িয়ে ধরল সে। মিনারা বেগম মেয়ের চোখের দিকে তাকালেন, দুঃখ প্রকাশ করে বললেন, তোর না আজ পরীক্ষা, উঠে আসলি কেন? মিশু মাকে ধরে উঠে দাঁড়ালো। মায়ের গায়ে লেগে থাকা ধুলোবালি ঝেড়ে দিল। চোখে তার অশ্রু, কিন্তু মুখে কাঠিন্যের ছাপ। মায়ের হাত ধরে বলল, 10 দিন ভাত না খেলে মানুষ মরে না মা। তুমি আর কখনো যার তার দুয়ারে ভাত চাইবে না। ভাত না খেলে শক্তি পাবি কিভাবে? পড়া মাথায় ঢুকবে নাকি? তুই ঘরে যা মা, রাসু বুবুর কাছে নিশ্চয়ই ভাত আছে। আমি যাব আর আসব। মিশু মাকে একা ছাড়তে নাকচ করল, উল্টো মায়ের হাত শক্ত করে ধরে মামুনের বউয়ের দিকে তাকালো। তোমার মা হলেও কি এভাবে ধাক্কা দিতে পারতে ভাবি? মিশুর ভাবি হালিমা মুখ বেঁকিয়ে ঘরের দোর লাগিয়ে দিল। মামুনের বউ হালিমা, মিশুর ভাবি। মিশুর আপন ভাই মামুনের বউ। এক সন্ধ্যা লগনে বিয়ে করে আনে হালিমাকে। দীর্ঘদিনের প্রেম ছিল তাদের। হালিমাকে অথবা মিনারা বেগমকে জানানোর প্রয়োজন মনে করল না। বড়িতে পা রাখার পরদিনই পাতিল আলাদা করে ফেলল হালিমা। আস্তে আস্তে মামুনকেও মা বোনের কাছ থেকে বিচ্ছিন্ন করে দিল। প্রথমে তাদের দুয়ার এক থাকলেও একটা সময় আলাদা হতে হয়। চাল ডাল মিলিয়ে একটি মুদির দোকান আছে মামুনের। মিনারা বেগমের বিয়ের পর শাশুড়ির থেকে সোনার বালা পেয়েছিল, সেটা বিক্রি করেই মামুনকে দোকান দাঁড় করাতে টাকা দেন। সবকিছুই ঠিক ছিল। নতুন দোকান দেওয়ার পর থেকে ভালো ক্রয় বিক্রয় হচ্ছিল। তিনজনের সংসারে প্রাচুর্যে ভরা না থাকলেও দুমুঠো ভাত পেত, এখন তো সেটাও পায় না মিশু ও তার মা। ঘরে এসে দৌড় লাগালো মিশু। মাকে বসিয়ে কৌটা থেকে একটা বিস্কুট চিবিয়ে পানি পান করে নিল সে। ওড়নার সাহায্য ঠোঁট সহ গলা মুছে মায়ের পাশে বসল। এই দেখো, তোমার সামনে বিস্কুট পানি খেলাম, পেট ভরে গেছে। মিনারা বেগম আঁচলে মুখ লোকালো। মিছে হেসে উত্তর দিল, পাগলি মেয়ে, একটা বিস্কুট খেয়ে কি আর ভাতের স্বাদ মিটে? বাঁচবি কিভাবে? ভাতের অপর নাম যদি জীবন হতো, তাহলে পৃথিবীতে হাজারো দরিদ্ররা বেঁচে থাকত না। পানির অপর নাম জীবন, এজন্যই বলা হয়েছে যেন আমাদের মতো দরিদ্রদের পেট ভরতে পারে। পানির তো দাম নেই, এর জন্য কারো লাথিও খেতে হবে না। আমি পানি খেয়ে দিব্যি থাকতে পারবো। তুমি অযথাই চিন্তা করছো মা। মিশুর কথাগুলোতে কতটা কষ্ট লুকায়িত আছে তা মিনারা বেগমই জানে। হায় হুতাশ করা ছাড়া আর কোনো পথ নেই তাদের কাছে। মিশুর ইন্টারমিডিয়েট পরীক্ষার আর 4 দিন বাকি আছে, অথচ ঘরে চাল ডাল কিছুই নেই। পরীক্ষা না থাকলে হয়তো মিশু ধার দেনা করে কিছু নিয়ে আসতো, এখন তো সেটাও পারছে না। 3টা বাজতে চলল, অথচ মা মেয়ে কারো পেটে কিছুই পড়ল না। কিছুক্ষণ যাবৎ মিনারা বেগমেরও কোনো সাড়া শব্দ পাচ্ছে না মিশু। বইখাতা বন্ধ করে মায়ের ঘরে আসলো মিশু। মিনারা বেগম তখন পশ্চিমমুখী হয়ে শুয়ে আছে। মিশু দীর্ঘশ্বাস ফেলে মাকে আর ডাকল না। দুয়ার চেপে দুমুঠো চালের সন্ধান করতে বের হয়ে গেল সে। সন্ধ্যা নাগাদ 2 কেজি চাল ও 1 কেজি ডাল হাতে করে ফেলল মিশু। টাকার বন্দোবস্ত করেছে কলেজের বান্ধবীর থেকে ধার করে। এই বাজারে 3 দিন চালিয়ে দিতে পারবে দুজন। দুয়ার খুলে সারা ঘর অন্ধকার দেখতে পেল মিশু। অন্ধকারে হাতড়ে পলিথিন টেবিলের উপর রাখতে রাখতে বলল, ও মা, আজ আলো জ্বালালে না? বলতে বলতে আলো জ্বালালো মিশু। মাকে তখন বিছানার উপর সেইভাবেই শোয়া অবস্থায় দেখতে পেল সে, যেমনটা বিকালে দেখে গিয়েছিল মিশু। মায়ের কাছে এসে 2-3 বার ডাকল সে। মায়ের কোনো নড়চড় না দেখে গায়ে হাত রাখল মিশু। বরফের ন্যায় ঠান্ডা হয়ে আছে পুরো শরীর।
মিশু 2 কদম পিছিয়ে গেল। শরীর কাঁপছে তার। শরীর তো তাদেরই বরফের মতো ঠান্ডা হয়ে যায় যারা মারা যায়। বইয়ে পড়েছে সে, মাও বলেছিল মিশুকে। মাথায় হাত দিয়ে মা বলে আর্তচিৎকার করে উঠল মিশু। তারপর মিশুর আর কিছু মনে নেই। আতরের সুঘ্রাণে সারা বাড়ি সুগন্ধিত। মিশু দুয়ারে মাথা ঠেকে বসে আছে। আগামীকাল তার ইন্টার পরীক্ষা, সেদিকে তার কোনো চিন্তা নেই। অথচ পড়াশোনার জন্য কতই না যুদ্ধ করেছে গোটা পৃথিবীর বিপরীতে। টেবিলের উপর চাল ডালগুলো ওইরকমভাবেই পড়ে আছে। মা হারা মিশু আবারও এতিম হয়ে গেল। কালচক্রে আবারও মিশুকে সেই জায়গায় দাঁড় করালো যখন মিশুর বাবা পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। তফাতে শুধু এইটুকুই, তখন মিশুর মাথায় হাত রাখার জন্য তার মা ছিল, আর আজ কেউ নেই। মামুন রাতে হালিমাকে নিয়ে আসছিল। মা মারা গিয়েছে বলে মামুনের চোখে দুঃখ দেখা গেলেও হালিমার চোখে লালসা ছাড়া আর কিছুই দেখতে পেল না মিশু। কথায় কথায় হালিমা যখন বলে ফেলল, তুই একা এত বড় ঘরে কিভাবে থাকবি রে মিশকা? আমি বরঞ্চ খাইরুন আপাকে আসতে বলি, কেমন? তোর একটা সঙ্গীও হবে, মেয়েটাও মাথার ছায়া পাবে। খাইরুন হালিমার আপন বোন। মেয়েটা ডিভোর্সি, স্বভাবগতভাবে কেউ পছন্দ করে না। বলাবাহুল্য বাজারে অনেকেই বলাবলি করে খাইরুনকে নাকি প্রায় হোতাপাড়া ব্রিজের নিচে দেখতে পাওয়া যায়, যেখানে খদ্দরের আনাগোনা বেশি। হালিমার কথা শুনে তাচ্ছিল্যের সাথেই হাসল মিশু। ভাইকে উপেক্ষা করে বলেছিল, বোঝ একজন রে গেছে কিন্তু আরেকটা বেঁচে আছে বলেই কি অত্যাচার করতে চাইছ? মাথার উপর ছাউনি নাই তবুও মেয়ের তেজ কমেনি। এত ঢং করে কি হবে? আসলে তো ভাইয়ের কাছেই আসতে হবে। আমার অভিভাবক একজনই ছিল, আমার মা। মা বেঁচে থাকতেই যেই ভাই বউয়ের ভয়ে দায়িত্ব পালন করেনি, সে এখন কিসের স্বার্থে অভিভাবক সাজতে এসেছে তা কি আমি বুঝি না। মামুন মিশুর গালে সজোরে থাপ্পড় বসিয়ে বলল, আজই তুই আমার বাড়ি থেকে বের হবি। গার্ডিয়ান মানবী না তো আমার বাড়িতে কেন পড়ে থাকবি? মিশু গালে হাত রেখে কান্না জড়ানো কণ্ঠস্বরে বলল, আমি যাব না। হালিমা ননদের মার খাওয়া দেখে পৈশাচিক আনন্দ পেল। মামুনের রাগ বাড়ানোর জন্য বলল, ওই পাড়ার মনসুরের সাথে তো ঠিকই পীড়িতের কথা বলতে চাস? এতদিন আম্মা ছিল বলে আমরা কিছু বলিনি, এখন তো মানুষ আমাদের উপরই থুথু দিবে। মিশু বিস্মিত হয়ে গলার আওয়াজ নিচু সুরে বলল, উনি আমার শিক্ষক ভাবি। মনসুর মিশুদের বাংলা শিক্ষক, খুবই ভদ্র ও সম্মানিত মানুষ। আজ পর্যন্ত কোনো ছাত্রীকে খারাপ নজরে দেখেওনি এবং কোনো অযাচিত কথাও বলেনি। সেই মানুষটার সাথে মিশুকে নিয়ে এমন মন্তব্য, কতটা কুৎসিত মনোভাব হালিমার। মিশু ভাইয়ের দিকে তাকালো, সেও বউয়ের কথায় সহমত পোষণ করছে বুঝাই গেল। মিশু সত্যি সত্যিই এতিম হয়ে গেল। আপন ভাইও আজ পর হয়ে গেল। মিশু ভাইয়ের উত্তরের আশায় তাকিয়ে রইল। মামুন নির্লিপ্ততা কণ্ঠে বলতে শুরু করল, থাকতে হলে খাইরুনের সাথেই থাকতে হবে, নইলে এই বাড়িতে তোর জায়গা নেই। মিশু মামুনের পা জোড়া জড়িয়ে ধরে বসে রইল, চোখে তার দুঃখের অশ্রুপাত। মামুনের হৃদয়ে বোনের অশ্রুকণা দেখেও কোনো প্রভাব ফেলল না। মিশু অনুনয় করে বলল, ও ভাই, এতটা পাষাণ হয় না। কথা দিচ্ছি তোমার কাছে কোনো কানাকড়ি চাইব না, শুধু আমার মাথার ছাদটা কেড়ে নিও না। খাইরুনের সাথেই তোর থাকতে হবে। মাস শেষে মোটা অঙ্কের টাকা দিবে বলেছে। মিশু স্তব্ধ হয়ে গেল, চোখের পানি মুছে উঠে দাঁড়াল। জীবনের এই সময়টা তাকে কোথায় নিয়ে দাঁড় করাবে তা ভাগ্যের উপর ছেড়ে দিল। হালিমার দিকে ঘৃণাভরা চোখে তাকিয়ে বলতে শুরু করল, পরীক্ষা শেষ হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তখন না হয় নিজেদের জন্য ঘরের মধ্যেই কবর খুঁড়ো। মামুন হুঙ্কার স্বরে ডাকল, মিশু। মিশু আগের মতোই নির্লিপ্ততা কণ্ঠে বলল, আমি গেলেই তো তুমি বাঁচো তাই না?
আজ বউয়ের বোনকে জায়গা দেওয়ার জন্য নিজের বোনকে বের করছো, দেখবে একদিন এই বউ এবং তার বোনই তোমার কাল হয়ে দাঁড়াবে। হালিমা তেরে আসছিল মিশুর দিকে, মামুন বাধা দিল। বউকে জোর করে টেনে বাহিরে বের হয়ে গেল। পিছনে ফিরে একটিবারের জন্য মিশুর দিকে তাকালো না। মিশু হাঁটু গেড়ে বসে পড়ল। খোলা আকাশের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বলল, এ কেমন পরীক্ষায় ফেললে খোদা। সময় যেমন কারোরই জন্য থেমে থাকে না, তেমনি পরিজনের মৃত্যুতে জীবন থেমে থাকে না। আজ বাদে কাল সব স্বাভাবিকভাবেই জীবন যাপন করতে থাকে। মিশুর এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে আজ 2 দিন হলো। প্রতিনিয়ত মেয়েটার আতঙ্কে দিন কাটছে। কখন না যেন ভাই ভাবি এসে মিশুকে তাড়িয়ে দেয়। মা মারা যাওয়ার পর মিশুর জীবন চলছে জটিলতায়। এর থেকে ওর থেকে ধার করে বাজার করতে হচ্ছে তাকে। পরীক্ষা দিয়েছে মন প্রাণ দিয়ে। সেদিন মামুন ও তার বউয়ের হুমকি ধমকি শুনে জীবনের লক্ষ্য নির্ধারণ করে ফেলেছে মিশু। পড়াশোনা করে অনেক বড় হবে সে, যার কারণে মনে বিরহ থাকা সত্ত্বেও পরীক্ষা ভালোভাবেই দিয়েছে মিশু। সন্ধ্যার আলো জ্বালিয়ে ভাই ও ভাবির কথাই ভাবছিল মিশু। এমন সময় দরজায় করাঘাত শুরু হলো। দরজা ভিড়ানোই ছিল, মিশুকে বলে আওয়াজ দিল। দরজা খুলে তৎক্ষণাৎ হালিমা ভেতরে ঢুকে পড়ল, হাতে বড় সাইজের কাপড়ের ব্যাগ সমেত। মিশু বিছানা ছাড়ল। আওয়াজ তুলে কিছু বলার পূর্বেই হালিমার বড় বোন খাইরুন ঘরে ঢুকল। খাইরুনের পান খাওয়ার অভ্যাস আছে। পান খেলে মুখে চারপাশে লেগে থাকে, দেখতে অনেক বাজে দেখায়। পান খাওয়ার সময়ে মুখে অঙ্গভঙ্গির নাড়াচাড়া দেখলেই মিশুর বমি চলে আসে। হালিমা ব্যাগখানা রেখে বলল, কই গো বুবু, আজ থেকে মিশকার সাথে মিলেমিশে থাকবা। হ্যাঁ ও মিশু, বুবু তোমার মায়ের বয়সী, দেখো কোনো কষ্ট যেন না হয়। ভাবি, এটা আমার আর আমার মায়ের বাড়ি। তুমি তোমার বোনকে এভাবে এ বাড়িতে রাখতে পারো না। আমি চাইলে এক লাথি দিয়ে তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারি। তোমার ভাই আমার কথাই বিশ্বাস করবে। অল্প বয়সে ঘরছাড়া হতে না চাইলে চুপ করে থাকো। হালিমা কথাটা বলে এক মুহূর্তও দাঁড়ালো না, চলে গেল। খাইরুন আয়েশ করে বিছানায় বসে মিশুর পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগল। একজন পুরুষের খারাপ নজরের থেকেও সেই চাহনি খারাপ লাগলো মিশুর কাছে। মিশু ওড়না দিয়ে ভালোভাবে শরীর ঢেকে পাশের ঘরে চলে গেল। এখন সে এই নশ্বর পৃথিবীতে একমাত্র অসহায়। রাতে খাইরুনের জন্য হালিমা খাবার রান্না করে নিয়ে আসলো। মুরগি, গরু, ডিম, পোলাও সহ নানান প্রকারের রান্না খেলো খাইরুন। অথচ মিশু পাশের ঘরে অনাহারে ভুগছে, তাকে কেউ সাধলও না। রাত তখন 11টা বাজে। পাশের ঘরে মিশু বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে কাঁদছে। নিজের ঘর নিজের বাড়ি বলতে কিছুই রাইল না মিশুর। আপন ভাইও পর হয়ে গেল বউয়ের কথায়। শেষে কি না আপন বোন থেকে বউয়ের বোন আপন হয়ে গেল। কিছু সময় পর খাইরুনের কণ্ঠস্বর ভেসে আসলো। সে কাউকে বলছে, নতুন মায়া পাইছি, দেখতে শুনতে হুড়পড়ি। আজ বললে আজই মায়া রেডি। টাকা কিন্তু বেশি নিব এই মায়ার জন্য। মুখে হাত রেখে চাপা কান্না শুরু করল। মিশুর ভাই ভাবি নিশ্চয়ই খাইরুনের মতলব জানে। টাকার প্রলোভনে পড়ে বোনকেও বিক্রি করে দিতে দ্বিধা করছে না। মিশু কিছুই বুঝতে পারছে না। এখানে থাকলে জীবনের শঙ্কা, আর বাহিরে গেলে কি না হবে ভাবতে পারছে না মিশু। রাত তখন 12:30। 2 ঘরে যাতায়াতের জন্য একটি দরজা রয়েছে। মিশু শুরুতেই সেই দরজা আটকে দিয়েছিল। মিশুর ঘরে বের হওয়ার জন্য আরও একটি দরজা রয়েছে, যা এতদিন কাঠের আলমারির আড়ালে ছিল। মিশু ধীর পায়ে সেদিকে আগালো। আলমারির ভেতর থেকে আসবাবপত্র বের করে আস্তে আস্তে সামনের দিকে টেনে আনল। গুছিয়ে রাখা ব্যাগটা হাতে নিয়ে ফিরে ঘরটা দেখে নিল। অন্ধকারাচ্ছন্ন রাতে বাড়ি থেকে বের হয়ে গেল। বাহিরের জগতে পা ফেলেই মিশু দুর্ভিক্ষ জীবনের সাথে পরিচিত হল।
মিশুর মায়ের একজোড়া সোনার কানের দুল ছিল, যার একটা মিশু ছোটবেলায় হারিয়ে ফেলছিল। আসার সময় সে একটা কানের দুলি সাথে নিয়ে আসে। পরের দিন সেই দুল অল্প টাকায় বিক্রি করে ঢাকায় চলে আসে। ঢাকায় এসে জীবনের কঠিন মুহূর্ত পার করতে লাগল মিশু। 2 দিন যাবৎ থাকার বন্দোবস্ত করার চেষ্টা করল, কিন্তু একা মেয়েকে কেউ থাকার আশ্রয় দিল না। শেষে একটা বাড়ি পেল মিশু। বাড়ির মালিক ছিল মধ্যবয়সী মহিলা। বাড়ি ভাড়ায় দিন চলে তার। মিশু যখন সাহায্যে হাত পাতল, মহিলাটি তখন সাহায্যের হাত বাড়িয়ে দিল। ছেলের সাহায্যে মিশুর কাজের ব্যবস্থা করল একটি গার্মেন্টসে। শুরু হলো মিশুর জীবনযুদ্ধের প্রথম ধাপ। কেটে গেল 2 মাস। এই 2 মাসে কেউ মিশুর খবর নেয়নি। নিবেই বা কেন? মিশু তো তাদের বোঝ ছিল, চলে এসেছে বলে তারা বেঁচে গেল। প্রথম মাসে মিশুর বাড়ির মালিকই খাওয়ার খরচ বহন করে। এইচএসসি পর্যন্ত পড়াশোনা করাই ভালো পদে চাকরি পেয়ে গেল মিশু। কিছুদিন পর এইচএসসির রেজাল্ট হলো। এ+ পেল সকল বিষয়ে। সেদিন মিশু কি কান্নাই না করল! পড়াশোনার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে মিশুর মায়ের, অথচ তার এই আনন্দের সময় মা-ই শামিল হতে পারল না। মিশু রেজাল্টের দিন সামর্থ্য অনুযায়ী দান করল। আশ্চর্যজনকভাবে রেজাল্টের পরপরই মিশুর ভাগ্য খুলে গেল। মিশুর বুদ্ধিমত্তা দেখে অফিসের হিসাবরক্ষক কাজে নিয়োজিত হয়ে গেল। অফিসের সিনিয়র অফিসারদের সাথে আলাপ আলোচনা করে অনার্সে ভর্তি হওয়ার জন্য সংগ্রাম করতে শুরু করল। মিশুর পক্ষে ভর্তির কোচিং করা সম্ভব ছিল না। কিছু বেসিক জ্ঞান নিতে থাকল সে। ভালো খারাপ মিলিয়েই মানুষের জীবন। ভালো সময়ের থেকে খারাপ সময়ের সাথেই বেশি পরিচিত হতে হয় মিশুর মতো মেয়েদের। অফিসের একজন শ্রমিক, যার নাম মানিক, হিসাবরক্ষকের কাজ পাওয়ার আগে মিশুর আন্ডারে কাজ করত। পড়াশোনায় মূর্খ সে। মিশুকে দেখেই পছন্দ করে ফেলে। এদিকে মিশু মানিকের ধরাছোঁয়ার বাইরে। অফিসের সকলের প্রশংসা পাচ্ছে এখন মিশু। মানিককে কি সে পত্তা দিবে? মানিকের কথা বলার ধরনও খুব বাজে। একদম বস্তির ছেলে যাকে বলে। সুযোগ পেলে হয়তো নেশা করেও বেড়ায়। মিশুর উপরই নজর পড়ল তার। একদিন অফিস ছুটির শেষে মিশু বাড়ি ফিরছিল। পথিমধ্যে মানিক পথ আটকে দাঁড়াল। মিশু প্রথম হকচকিয়ে উঠলেও পরমুহূর্তে নিজেকে সামলে হাসিমুখে বলতে শুরু করল, কি ব্যাপার মানিক ভাই? পথ আটকালেন কেন? কিছু বলবেন? মানিক গাল চুলকে জিভ ভিজিয়ে বলল, তোমারে একটা কথা কইবার চাই। বলুন মানিক ভাই। মানিক আশেপাশে নজর ঘুরিয়ে মিশুর দিকে তাকিয়ে বলল, তোমারে আমি বিয়া করমু। মিশু ভরকে গেল। কাঁধের ব্যাগ শক্তকরে আঁকড়ে ধরল। জীবনের প্রথম প্রপোজাল মিশুর। এর আগে কেউ মিশুর দিকে তাকিয়েও দেখেনি। প্রেম, ভালোবাসা, সংসার নিয়ে মিশু ভাবেনি কখনো। আকস্মিক প্রপোজাল পেলে শরীর কাঁপুনি উঠে গেল মিশুর। গলির মোড়েই মিশুর বাড়ি। এ পথে মিশুর বাড়ির মালিক আসছিল। মিশুকে একটি ছেলের সাথে দাঁড়ানো অবস্থায় দেখতে পেলে এগিয়ে আসলো। মিশুর চোখে মুখে ভয় ও আতঙ্কের ছাপ স্পষ্টত। মহিলাটি ছিল খুবই বুদ্ধিমতী। ছেলেটির কাছে এসে সরাসরি জিজ্ঞেস করল, এই বেডা, ক্যাডা তুমি? কই থেইকা আইছো? আমার নাতনির পথ আটকাইছো কেন? মানুষ ডাকমু। মায়া মানুষ দেখলেই জিহ্বা দিয়া পানি পড়ে। ও সাদ্দাম ও আক্কাস দেইখা যাত। মানিক মহা বিপদে পড়ল। মহিলার হাতে পায়ে ধরে ক্ষমা চাইল। জীবনে আর কোনো মেয়েকে জ্বালাতন করবে না বলে শপথ করে বিদায় নিল। মানিক চলে যেতেই মিশুকে ধরে মহিলাটি ঘরে নিয়ে আসলো। বিড়বিড় করে দোয়া দুরুদ পড়ে 3 বার ফু দিল সারা গায়ে। মাথায় স্নেহময় হাত বুলিয়ে বলল, দুনিয়াটা খুবই কঠিন রে মা। একলা চলতে গেলে মোমের মতো নরম হওয়া যাইত না, পাথরের মতো শক্ত হইতে হইব। তোমারে রক্ষা করার লাইগা এই বুড়ি আজীবন বাইচা থাকব না।
পেটের সাথে সাথে নিজের শরীরকেও রক্ষা করতে হইব। আরেকবার মিশু বাস্তবতার মুখোমুখি হল। আজকের ঘটনায় মিশু শিক্ষা নিতে পারল যে নারী তুমি অসহায় নও, সহায় হও। জীবনযাপন নরম নয়, শক্ত হও। শীতকালীন সময়টাকে গ্রাম্য ভাষায় ঢালের সময় বলে। রোদহীনা এই সময়ে তিতাস গ্যাসের উৎপাদনও কমে আসে। ঢাকা শহরে রন্ধনকার্য শুরুই হয় ভোরের আলো ফোটার পূর্বে। রোদের উত্তাপ বাড়ার সাথে সাথে তিতাস গ্যাসের পরিমাণও কমতে থাকে। মিশুদের গার্মেন্টসের একটি ভাগ গ্যাসের ওপর চলে। শীতকালীন সময়টাতে সেই ভাগ পুরোপুরি বন্ধ থাকে, যার ফলে অন্যান্য শ্রমিকদেরও ভোগান্তিতে পড়তে হয়। পান থেকে চুন খসলেই চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকে। পৃথিবীতে সবারই যে আপনি পছন্দের হবেন এটা ভাবা বোকামি ছাড়া কিছুই না। অপছন্দের মানুষটা যখন আপনার প্রতিদ্বন্দ্বী হবে তখন তাকে নিচে নামাতে কুৎসিত হতেও দ্বিতীয়বার ভাববেন না। মিশুর সাথেও ঠিক এমনটাই ঘটল। ঢাকা বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোনো ভার্সিটির মধ্যে সুযোগ পেল না মিশু। গাজীপুরের আজিমুদ্দিন কলেজেই অ্যাডমিশন নিয়ে রাখল মিশু। হিসাবরক্ষক হিসাবে 2 মাস আগে নতুন একজন কর্মকর্তা নিয়োগ হল। এমনিতেই 12 ঘন্টা ডিউটি করতে হতো মিশুকে। নতুন সহযোগী হওয়ায় কাজের প্রেশারও কম হল। মিশুর সাথে কাজ করতে লাগল 35 বছর বয়সী একজন মহিলা, যার স্বভাব ছিল অন্যের ভুল ধরা, নিজের ভুলগুলো অন্যের উপর চাপিয়ে দেয়া। মাসের শেষ সময়ে ডে শিফট হলো মিশুর আর ভদ্রমহিলার হলো নাইট শিফট। সারাদিনের সব হিসাব নিকাশ নির্ভুলভাবে শেষ করে বাড়ি ফিরল মিশু। পরের দিন অফিস আওয়ারের আগেই মিশুর কাছে ম্যানেজার খবর পাঠালো যে হিসাবে কিছু সমস্যা দেখা গেছে, যত দ্রুত সম্ভব অফিসে যেতে। মিশুর তখনও মুঠোফোন নেই, ভেবে রেখেছে পরের মাসে একটা বাটন ফোন কিনে নিবে। অগত্যা অনাহারেই মিশু অফিসে পৌঁছালো। ভদ্রমহিলা বুক পকেটে 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে মিশুর সামনে। মিশু তখন কাগজের পাতা উল্টাতে ব্যস্ত। সে দেখতে পেল অফিসের একটি গুরুত্বপূর্ণ হিসাবে গরমিল দেখা দিয়েছে। সময়ের হিসাবও মিশুর ডিউটির সময়, অথচ সে গতকাল সবকিছু সুন্দরভাবে শেষ করেই বাড়ি ফিরেছিল। ম্যানেজার জিজ্ঞেস করল, এত বড় ভুলটা আপনি কি করে করতে পারলেন মিস মিশকা? মিশু কনফিডেন্সের সাথে উত্তর দিল, এসব আমি করিনি। ম্যানেজার মিশুর হাত থেকে কাগজ কেড়ে নিয়ে তাতে মিশুর স্বাক্ষর দেখালো এবং টেবিলের উপর সজোরে কাগজ রেখে বলল, আপনি যদি নাই করে থাকেন তবে আপনার সিগনেচার আসলো কোথায় থেকে? মিশু স্বাক্ষরের জায়গাটুকু ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল, এটা আমার স্বাক্ষর না, কেউ নকল করে বসিয়ে দিয়েছে। ভদ্রমহিলা নিরপরাধী হয়ে বলল, তোমার স্বাক্ষর নকল করে আমার কি লাভ হবে মা? তুমি হয়তো ভুল করেছ। মিশু বারবার বলছিল সে নিরপরাধ, কিন্তু ম্যানেজার শুনল না। উল্টো মিশুকে দোষারোপ করে কাজ থেকে বের করে দিল। মিশুর জীবনটা পুনরায় অন্ধকারাচ্ছন্নে ঘিরে ফেলল। হাতে নেই কাজ, সময়টাও খারাপ। আশেপাশের গার্মেন্টসগুলোতে কাজ নেওয়ার চেষ্টা করতে থাকলো কিন্তু চাকরি পেল না। এদিকে নতুন মাস শুরু হয়ে গেল। ঘর ভাড়া, দোকান, বাকি সবকিছু পড়ে রইল। মিশুর হাতে হাত গুটিয়ে রাখা ছাড়া আর কোনো উপায় রইল না। এর মধ্যে মিশুর বাড়িওয়ালা বাড়ি ভাড়া চেয়ে বসল। মহিলাটির শরীর ভালো না, চিকিৎসা করাতে হবে, বিপদে পড়েছে বলেই টাকা চাইছে। মিশু পুনরায় কাজ খুঁজতে শুরু করল। এবার মানুষের বাসায় ঝি-এর কাজ খোঁজা শুরু করল। যুবতী মেয়ে দেখে কেউই কাজে নিল না। কনকনে শীতের এক সকালে মিশু কাজের সন্ধানে বের হল। 2 দিন ধরে পেটে কিছুই পড়েনি। ওইদিকে মিশুর বাড়ির মালিক ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে। টাকা না দিলে ঘরে ঢুকতে দিবে না। গায়ে একটি পাতলা শাল জড়িয়ে তাই বের হয়ে আসলো মিশু। অনেক পথ হেঁটে যখন ক্লান্ত হয়ে গেল তখন ফুটপাতেই বসে পড়ল।
শীতে কাঁপছে মেয়েটা, চোখ মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করছে, দুই হাতের তালু ঘষছে সমানতালে। ডায়াবেটিস রোগীদের প্রধান ঔষধ হচ্ছে নিয়মিত হাঁটা। ফারুক সাহেব রোদ বৃষ্টি শীত গরম কোনো কিছুরই তোয়াক্কা করেন না। সকাল সকাল হাঁটতে বের হয়ে যান। ভদ্রলোকের একটি ছেলে ছাড়া কেউ নেই। স্ত্রী 5 বছর আগে মারা গিয়েছে। শেষবেলায় বিভিন্ন শখ পূরণ করেই সময় কাটান। মিশুকে জোরসড় অবস্থায় বসে থাকতে দেখে হাঁটার গতি কমিয়ে দেন ফারুক সাহেব। দ্বিধাগ্রস্ত হয়ে ধীর পায়ে আগান মিশুর দিকে। নরম গলায় বলতে শুরু করেন, এখানে বসে আছো কেন, মা? স্নেহভরা কণ্ঠস্বর শুনে মিশু চোখ তুলে তাকালো। ফারুক সাহেবের হাস্যজল মুখখানা তখনও মিশুর উত্তর আশায় অপেক্ষা করতে থাকল। কাঁপতে থাকা মিশু উত্তর দিল, আমাকে একটা কাজ দিতে পারবেন, চাচা? আমার একটা কাজের খুব প্রয়োজন। ফারুক সাহেব বুঝতে পারলেন শীতের কারণে মিশুর অবস্থা খুবই শোচনীয়। সময় অপচয় না করে মিশুকে নিয়ে একটি চায়ের দোকানে বসলেন। গরম গরম চায়ের অর্ডার করে মিশুকে জিজ্ঞেস করলেন, বাড়িতে তোমার কে কে আছে, মা? জবাবে মিশু বলল, কেউ নেই, চাচা। একা এই ঢাকা শহরে কিভাবে আসলে? অপরিচিত মানুষকে বলবে কি বলবে না ভাবতে ভাবতে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো একে একে বলতে শুরু করল মিশু। ইতিমধ্যে চা চলে আসলো। ফারুক সাহেব চায়ের কাপ মিশুর হাতে তুলে দিয়ে মিশুর কথা শোনার জন্য মনোযোগী হলেন। এদিকে 2 দিন পেটে কিছু না পোড়ায় মিশুর ক্ষুধাও লেগেছে প্রচুর। খালি পেটে চা খেলে নির্ঘাত বমি করে দিবে সে। চায়ের কাপ হাতে রেখেই ঘোরাতে লাগলো মিশু। ফারুক সাহেব কি বুঝলেন কে জানে। দোকানদারের কাছ থেকে রুটি নিয়ে মিশুর হাতে দিল। লজ্জায় আড়ষ্টতায় মিশু রুটি নিয়ে চায়ের সাথে ভিজিয়ে খেতে শুরু করল। প্রায় 1-1.5 ঘন্টা মিশুর জীবন বৃত্তান্ত শুনে ফারুক সাহেব মিশুকে নিজের সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। মিশু প্রথমে রাজি হতে চাইছিল না। ঢাকা শহরে বিশ্বস্ত লোকের প্রচুর অভাব। সামনে বসে থাকা লোকটি আদতে বিশ্বাসযোগ্য হবে। পরক্ষণে মনকে প্রশ্ন করল, লোকটা এতক্ষণ যাবৎ তার সাথে আছে, তার জীবনের বৃত্তান্ত ঘটনা শুনছে। চেহারা দেখে খারাপও মনে হচ্ছে না। নানান কল্পনা জল্পনা করে মনকে বুঝিয়ে ফারুক সাহেবের প্রস্তাবে রাজি হয়ে গেল মিশু। শর্ত রাখল, সে বিনা পরিশ্রমে তার বাড়িতে উঠতে রাজি নয়। ভদ্রলোক তাই মেনে নিলেন। মিশুকে নিয়ে প্রথমে তার পুরনো ভাড়া বাড়ি গেলেন। ধার দেনা পরিশোধ করে মিশুকে নিয়ে বাড়ি ফিরে আসলেন। ফারুক সাহেবের বাড়ি এসে মিশুর জীবন নতুন করে চলতে শুরু করল। ফারুক সাহেব লোকটি খুবই পরোপকারী। চলতে পথে বাড়িতে যেই সাহায্যের হাত বাড়াক খালি হাতে ফিরে যায় না। মিশু সারাদিন ঘরবাড়ির কাজ করে, রাত হলে পড়াশোনা করে। এভাবেই চলছিল মিশুর জীবন। একদিন সকালবেলা ফারুক সাহেবের ছেলে বাড়িতে আসে। ফারুক সাহেবের ছেলের নাম নিহাল। বয়স 32। এখনো বিয়ে করেনি। চট্টগ্রাম ইউসিবি ব্যাংকে চাকরি করে। মিশু তখন ঘুম থেকে উঠে বাহিরে ঝাড়ু দিচ্ছিল। ফারুক সাহেব মেয়েদের কখনো কাজে রাখেননি। সাত সকালে বাড়ির সামনে যুবতী মেয়েকে কাজ করতে দেখে আশ্চর্য হল। কিছুটা ধমকে স্বরে বলে উঠল, তোমাকে ঝাড়ু দিতে বলেছে কে? মিশু মাথা তুলে নিহালকে দেখে মাথায় কাপড় দিল। নিহালকে মিশু চেনে, ফারুক সাহেব ছবিতে দেখিয়েছিল। সালাম জানিয়ে মিশু বলল, আমি প্রতিদিনই ঝাড়ু দেই। আপনি বাসায় যান, ভাইয়া। চাচা হাঁটতে বের হয়েছেন। নিহাল কিছু বলল না। বাড়ির ভেতর প্রবেশ করল। ঘরে এসে পরিপাটি দেখতে পেয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। সব কাজ শেষ করে মিশু দুপুরের পর পড়তে বসেছিল। মিশুকে এবাড়ির একটা ঘর দিয়েছেন ফারুক সাহেব। নিজের মেয়ের মতোই স্নেহ করেন মিশুকে। পড়াশোনা নিয়ে সাপোর্ট করেছেন মিশুকে। মিশু ভেবেছে এবার চাকরির খোঁজ করবে। এভাবে অন্যের বাসায় কতদিন আর পড়ে থাকবে।
মিশুর ভাবনার মাঝে দরজায় কষাঘাতের শব্দ শুনতে পেল মিশু। দরজা খুলে নিহালকে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা অবাক হল। বিস্মিত স্বরে বলল, ভাইয়া, আপনি? কিছু লাগবে? নিহাল স্বাভাবিক স্বরে বলল, চা বানাচ্ছিলাম, চিনি খুঁজে পাচ্ছি না। মিশু দেয়াল ঘড়িতে সময় দেখে নিল। দুপুর ৩টা বাজে। এ সময় চা পান করে কে? নিহালের মতো মানুষরাই নিশ্চয়ই। মিশু কিছু না বলে চিনি বের করে দিল। শুধু তাই নয়, চা বানিয়ে নিহালের দিকে এগিয়ে গেল। চা পেয়ে নিহাল খুশি হল। চায়ের কাপে চুমুক দিয়ে প্রশান্তির হাসি হাসল। দুপুরের পর এক কাপ চা না পান করতে পারলে নিহালের ভালো লাগে না। এক সপ্তাহের ছুটিতে নিহাল এসেছে। বাবার কাছে মোটামুটি মিশুর বায়োডাটা শুনে নিয়েছে। মিশুর এখানে থাকা নিয়ে নিহালের কোনো মাথা ব্যথা নেই। কোলাহল মুক্ত বাড়িতে নতুন কেউ আসলে বরঞ্চ ভালোই লাগে নিহালের। বাবার সাথে সময় কাটানোর জন্য একজন মানুষ তো আছে। এবার নিহাল কর্মস্থলে ফিরে একটু নিশ্চিন্তে থাকতে পারবে। চা পান করতে করতে নিহাল জিজ্ঞেস করল, কিসে যেন পড়ো? অনার্স প্রথম বর্ষে। এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? মিশু কি বলবে ভেবে পাচ্ছে না। সমস্যা না মিশুর নয়, নিহালদের হওয়ার কথা। এই যে বিনা পরিশ্রমে মিশুকে ২ হাত ভরে দিয়েই যাচ্ছে। এই ঋণ কিভাবে সে পরিশোধ করবে? মিশু মিনমিন করে উত্তর দিল, ভেবেছি এবার একটা চাকরির খোঁজ করব, এভাবে আপনাদের ঘাড়ে বসে থাকতে ইচ্ছে করছে না। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে নিহাল বলল, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছ। মেয়েদের লক্ষ্য স্থির রাখতে হবে, নয়তো পৃথিবীর লড়াইয়ে লড়াই করতে পারবে না। তবে তোমার কথায় কিছুটা সংশোধন করে দিচ্ছি, তুমি বাবার ঘাড়ে চড়ে এখানে আসনি, বরং বাবা তোমাকে নিয়ে এসেছে। এতটুকু সময়ে যা বুঝলাম, বাবা তোমাকে মেয়ের মতোই স্নেহ করবে। তুমি এখানে থেকেই পড়াশোনা, চাকরি করতে পারবে। ভেবো না আমি ভিলেন হয়ে দাঁড়াবো। বাবার আদর্শে বড় হয়েছি, মানুষকে মানুষ ভাবি। মিশু নত মাথায় শুনে গেল। কথায় আছে, শিক্ষিত মানুষের সাথে কথা বলতে গেলে ১০ বার ভেবে নিতে হয়। নিহাল মানুষটা খারাপ নয়, ঠিক ফারুক সাহেবের মতো। নিহাল পুনরায় বলল, তা কি ভাবলে, কোথায় চাকরি করবে? ব্যাংকে নাকি কোম্পানিতে? মিশু কি বলবে বুঝতে পারছে না। শুধু বুঝতে পারল, জীবনের এই পর্যায়ে আরও একটা শিক্ষা নিল। শিক্ষিত মানুষের কদর অনেক বেশি। গল্প অথবা উপন্যাসে লেখকের কলমে চরিত্ররা বিনা পরিশ্রমেই সুখের রাজ্যে ঘুরে বেড়ায়, কিন্তু বাস্তবে সুখ দুঃখ মিলেই তো জীবন। সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ। এভাবেই কালচক্রে মানুষের জীবন পার হয়ে আসছে। জেগে থেকে স্বপ্ন দেখা মানুষগুলোর স্বপ্ন আদতে পূরণ হয় কি না জানা নেই। বাস্তবে পূরণ হলেও গোনা কজনের হয়? গণনা করতে চাইলে ১০০ জনের মধ্যে একজনই পাওয়া যাবে। মিশুর অনার্সের ২য় বর্ষের পরীক্ষার সময় ফারুক সাহেবের মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ল, একদম লাস্ট স্টেজ। দীর্ঘদিনের কাশি ও অপুষ্টির জন্য গলার কণ্ঠনালীতেই ঘা হয়ে যায়, যার ফলে ক্যান্সারের মতো মরণব্যাধি অসুখ কয়ে যায়। ফারুক সাহেব যেদিন খুব অসুস্থ হল, মিশু তখন দিশেহারা পথিক। চট্টগ্রামে নিহালের কাছে খবর পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেল। এভার কেয়ার হাসপাতালে সারাদিন দৌড়াদৌড়ি করে সন্ধ্যায় রিপোর্ট হাতে পেল মিশু। ক্যান্সার লাস্ট স্টেজে থাকা রোগীর অবস্থা অবশ্যই ভালো হবে না। এভার কেয়ার হাসপাতাল থেকে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট, মহাখালীতে রেফার করল। অচেনা ঢাকা শহরে একাই মিশু ফারুক সাহেবকে মহাখালী নিয়ে গেল। প্রায় ৩ ঘন্টা পর নিহাল মহাখালী পৌঁছাল। ফারুক সাহেবকে তখন ইমার্জেন্সিতে ভর্তি করানো হলো। নিহাল পৌঁছালে মিশুর খোঁজ করল প্রথমে। মিশু তখন ভর্তির কাগজপত্র নিয়ে দাঁড়িয়েছিল। নিহালকে দেখতে পেরে হু হু করে কাঁদতে শুরু করল। আমরা বাহ্যিক দিক থেকে যতই শক্ত থাকি না কেন, আপনজনের সামনে গেলে নরম হয়ে যায়।
মিশু নিহালের আপন কেউ কি না জানে না, কিন্তু নিহালকে দেখেই কান্নাগুলো দলা পাকিয়ে বের হয়ে আসলো। হয়তো মিশুর আশ্রয় দাতার এমন দুর্দশা দেখে। নিহাল ছুটতে ছুটতে মিশুর কাছে এলো। নিহালের চোখে মুখে অপরাধবোধের ছাপ স্পষ্টত। দূরে থেকে বাবার করুণ অবস্থার সময় কিছুই করতে পারল না ভেবে মিশুর হাত থেকে কাগজগুলো নিয়ে বলল, ডাক্তার কি বলেছে? হাতে 3 মাস কিংবা 4 মাস সময় আছে, তারপরই। আর কথা বলতে পারল না। হু হু করে কান্না শুরু করে দিল মিশু। নিহাল কাগজগুলো নিয়ে রিসিপশনে চলে গেল। প্রায় 2 সপ্তাহ পর ফারুক সাহেবকে বাড়ি নিয়ে আসা হলো। মিশু তখন মন প্রাণ দিয়ে পিতা সমেত ফারুককে সেবা করতে শুরু করল। 3 বেলা খাবার থেকে শুরু করে গোসল করানো, ঔষধ খাওয়ানো সব একা হাতেই মিশু করতে লাগল। একদিন সকালে মিশুর ডাক পড়ল। নিহাল ডেকেছে মিশুকে। ড্রয়িং রুমে জমিজমার কাগজ খুলে কি যেন দেখছে নিহাল। মিশু কাছে দাঁড়াতেই বলল, আমাকে ডেকেছেন ভাইয়া? নিহাল চোখের চশমাটা খুলে টেবিলের উপর রেখে বলল, গত বছর তোমার একটা কথায় সাপোর্ট করেছিলাম, মনে আছে তো? মিশু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। নিহাল পুনরায় বলতে শুরু করল, অনার্সে তেমন ক্লাস করতে হয় না। সারাদিন মোটামুটি অবসরেই কাটিয়ে দাও। তাই আমি তোমার একটি চাকরির ব্যবস্থা করেছি। নিহালের কথার মাঝেই মিশু বলে উঠল, কিন্তু চাচাকে এই অবস্থায় ফেলে চাকরি কিভাবে করব? নিহাল গম্ভীর মুখে বলল, আমাদের চিন্তা করতে হবে না। তুমি তোমার জীবন গুছাও। পৃথিবীতে লড়াই করে বাঁচতে শিখো। মিশু মাথা নিচু করে রেখেছে, সে কি বলবে ভেবে পাচ্ছে না। হঠাৎ কেনই বা নিহাল তার চাকরির ব্যবস্থা করল জিজ্ঞেস করতে ইচ্ছে করল। প্রশ্নটা মনে দমিয়ে না রেখে বলল, আমার চাকরির ব্যবস্থা কেন করলেন? নিহাল বুঝতে পারল মিশু এত সহজে নিহালের সিদ্ধান্ত মানবে না। তাই সত্য জানিয়ে দেওয়ার কথাই ভাবল। 2 হাত হাঁটুর উপর রেখে বলতে শুরু করল, বাবাকে নিয়ে সিঙ্গাপুর যাব। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করাবো। কাগজপত্র আসতে 1 সপ্তাহ সময় লাগবে। বাবার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। ভেবেছি আমাদের বাড়ি, জায়গা জমি সব বিক্রি করে সিঙ্গাপুর নিয়ে যাব। ছোটবেলা থেকে বাবা কোনো কিছুরই অভাব দেয়নি। আমি শেষ পর্যন্ত বাবার চিকিৎসা করতে চেষ্টা করব। যেহেতু আমি একজন শিক্ষিত মানুষ, সাথে ব্যাংকারও, সেখানে গিয়ে কিছু করে হলেও খেতে পারবো। আর রইল তোমার চাকরির কথা। বাবা তোমাকে রাজকন্যার মতো এ বাড়িতে না রাখতে পারলেও আদর বা অভাব কোনোটারই কমতি রাখেনি। আমি তোমাকে আগেও বলেছি, আমি বাবার আদর্শে বড় হয়েছি। বাবা যাকে যেমন ভালোবাসবে আমিও তাকে তেমনই ভালোবাসবো, সম্মান করব, স্নেহ করব। আমরা চলে গেলে তোমার যেন পুনরায় পথেঘাটে ঘুরতে না হয়, তাই চাকরির ব্যবস্থা করলাম। আশা করছি বাবার কথা ভেবে হলেও তুমি না করবে না। মিশু গুনগুন করে কেঁদেই যাচ্ছে। ভাগ্য তার সাথে এভাবে খেলছে কেন? উপরওয়ালার কাছে কত শত অভিমান জমা হচ্ছে। উপরওয়ালা কি তাকে সুখের সন্ধান দিবে না? নিহালের প্রতি চিরকৃতজ্ঞ রইল মিশু। নিহালের চাকরির প্রস্তাব স্বাচ্ছন্দ্যে গ্রহণ করলে সে। তবে তারা যতদিন দেশে আছে ততদিন ফারুক সাহেবের সেবা করার জন্য নিহালের কাছে অনুরোধ করল মিশু। নিহাল অমত করেনি। সন্ধ্যায় রান্না করছিল মিশু। নিহালকে বাহির থেকে আসতে দেখে চা বসালো সে। গরম গরম চায়ের সাথে 2টো বিস্কুট সাজিয়ে নিহালের সামনে রাখল মিশু। ক্লান্ত নিহাল চা পেয়ে সময় অপচয় করেনি। চাই চুমুক দিয়ে মিশুর উদ্দেশ্যে বলল, পাশে বসতো। মিশু গুটি পায়ে এগিয়ে বসল। নিহাল মিশুর দিকে তাকিয়েই চাই চুমুক দিচ্ছে। আকস্মিক মুচকি হেসে বলল, তোমার চাটা অনেক মিস করব মিশকা। যাই বলো, তোমার চা কিন্তু দারুণ হয়। আমার সব ক্লান্তি নিমিষেই যেন দূর হয়ে যায়। মিশু কিছু বলল না। হাতের আঙুল ফোটাতে লাগল।
নিহাল চা শেষ করে বলল, আগামীকাল একটু ভালো কিছু রান্না করতে পারবে? পারবো। কে আসবে? নিহাল বলল, বাড়িটা বিক্রি হয়ে গেছে। আগামীকাল কয়েকজন এসে সব দেখে যাবে, সাথে অর্ধেক টাকা দিয়ে যাবে। মিশুর মনটা খারাপ হয়ে গেল। তার ইচ্ছে করছে নিহালদের সাথে চলে যেতে। যদি মিশুর এই ক্ষমতা থাকতো তো চলেই যেত, কিন্তু না আছে তার কাছে টাকা, না আছে সম্পদ, চাইলেও যেতে পারবে না সে। নিহাল হেসে চলে গেল। বাড়িটা বিক্রি হয়ে গেল। নিহাল বাড়ির আসবাবপত্র বিক্রি করতে শুরু করল। কিছু জিনিস মিশুর জন্য রেখেও দিল। নিহালরা চলে গেলে মিশু মিরপুর থাকবে। নিহাল সেখানে একটি ফ্ল্যাট ঠিক করে দিয়েছে। দিন যতই ফুরাতে থাকলো মিশুর মন খারাপ ততই বাড়তে শুরু করলো। অবশেষে সেই মন খারাপের দিনটি চলে আসলো যেদিন নিহাল ও ফারুক সাহেবের চলে যাবে। মিশু সকাল থেকেই কেঁদে যাচ্ছে। ফারুক সাহেব আগে থেকে অনেক রোগা হয়ে গেছেন। 2টা থেরাপি দিয়ে মাথার চুল থেকে শুরু করে ভ্রুও চলে গেল। বিদায়ের সময় ফারুক সাহেব মিশুর মাথায় হাত রেখে দোয়া করে গেল। নিহাল চলে যাওয়ার সময় মিশুর হাতে একটি খাম তুলে বলল, নিজের খেয়াল রেখো। বদ্ধ ঘরে তুমি একজন দুর্বল নারী হলেও সারা পৃথিবীর সামনে শক্তিশালী নারী হয়ে দাঁড়াবে। তোমাকে আমি কখনোই ভুলব না। ভালো থেকো। নিহাল ও ফারুক সাহেব চলে গেল। মিশু মিরপুরের বাড়ির বারান্দায় সকাল থেকেই বসে রইল। দূর আকাশের বুকে যখনই উড়োজাহাজ দেখতে পেত তখনই বিড়বিড় করে বলতো, আপনারা সুস্থ থাকেন। মিরপুরের বাসায় 1 মাস কেটে গেল। মিশু এখন চাকরি করে, রাত জেগে পড়াশোনা করে। সময় পেলেই বাহিরে বের হয়ে যায়। মিশুর মতো হাজারো মানুষদের দুঃখ সুখ নিজের চোখে দেখে। ফারুক সাহেবের জন্য মিশুর মন খুব কাঁদে। নিহালের কথা ভেবে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মিশু জীবনে কিছু করতে চায়। গরিব অসহায়দের পাশে দাঁড়াতে চায়। তার জন্য অনেক টাকার প্রয়োজন। টাকা পেতে চাইলেই শিক্ষিত হতে হবে মিশুকে। এভাবে ঘরে বসে থাকলে হবে না। মিশুর সহকারী ধানমন্ডিতে ওয়েব ডিজাইনের কোর্সের কথা বলেছিল। হাতে কিছু টাকা জমিয়ে মিশু সেখানে ভর্তি হয়ে যাবে ভেবে রাখল। ছুটির দিনে মিশু বইখাতা ঘাটাঘাটি করছিল। মিশু নতুন ফোন নিয়েছে, সিম ফারুক সাহেবেরই। অফিস থেকে শুধু ফোন আসে। এখন পর্যন্ত কোনো বন্ধু বানাতে পারেনি সে। মূলত ইচ্ছে হয়নি বন্ধু বানানোর। রাস্তাঘাটে বেরোলে ভাই বোনের সম্পর্ক দেখলে মিশুর মন খারাপ হয়। বড় ভাই মামুনের কথা খুব মনে পড়ে। মনে পড়ে বিয়ের আগে তাদের ভাই বোনের সম্পর্কের কথা। যে কোনো খাবার মামুন একা কখনো খেত না। মিশুকে নিয়ে 3 জন মিলে খেত। কত ঈদ মিশুদের জামা ছাড়া করতে হয়েছে। মামুনের সামর্থ্য না থাকলেও ঈদের পরে তার মন ভালো করার জন্য 100 টাকা পকেটে নিয়ে মিশুকে নিয়ে মেলায় যেত। 2 ভাইবোন সারা মেলা ঘুরে বুট বাদাম খেতে খেতে বাড়ি ফিরে আসত। তখন কি দিন ছিল! সবই তো ঠিক ছিল, কিন্তু একজনের কারণেই সব ছারখার হয়ে গেল। লোকসমাজে শোনা যায়, বিয়ের পর নাকি শাশুড়িরা ছেলের বউদের শান্তিতে থাকতে দেয় না। ননদ যখন তখন এই সেই বলে খোঁটা দিতে থাকে। মিশুর মা তো সরল ছিলেন, মন ছিল কাগজের মতো ধবধবে সাদা। ছেলের বউকে মাথায় তুলে রাখবেন বলতেন, অথচ হলো সব উল্টো। মিশুর ভাবি হালিমাই হলো পরিবারের বিচ্ছেদের কারণ। অতীতের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলল মিশু। তৎক্ষণাৎ তার মুঠোফোন বেজে উঠল। বিদেশি নাম্বার দেখে মন খুঁতখুত করতে শুরু করল। রিসিভ করেই কানে ধরলে নিহালের ভাঙা কণ্ঠস্বর শুনতে পেল। নিহাল বলল, বাবা আর নেই, মিশকা আমাকে এতিম করে দূরে চলে গেছে। আমি একা হয়ে গেলাম মিশকা, আমি একা হয়ে গেলাম। লাইন কেটে গেল। মিশকার হাত থেকে ফোন মাটিতে ফেলে দিল। আল্লাহ বলে চিৎকার করে জমিনে লুটিয়ে পড়ল। হেঁচকি তুলে কাঁদতে থাকল কিছুক্ষণ।
দুহাত তুলে মোনাজাতের ভঙ্গিতে বলল, আল্লাহ, চাচাকে জান্নাতবাসী করো। পশ্চিম আকাশে সূর্য অস্তমিত হয়েছে। কর্মস্থলের মানুষেরা বাড়ি ফিরছে। কেউ কেউ রাস্তায় বাজার সদাই করছে। ফুলের দোকানগুলোতে এই সময়ে প্রচণ্ড ভিড় থাকে। ক্লান্ত শরীরে পুরুষদেরকে দেখা যায় গাজরা ফুলের মালা অথবা কয়েকটা গোলাপ ফুল নিয়ে প্রিয়জনকে খুশি করার জন্য কিনে নিচ্ছে। অবশ্য ফুলের দিকে তাকিয়ে তাদের তৃপ্তি হাসি দেখার সৌভাগ্য মিলে। মিশুর জীবন থেকে আরও 2টি বছর কেটে গেল। নিহালের সাথে সেই দিনের পর আর কথা হয়নি। গত মাসে নিহালের ব্যবস্থা করে দেয়া চাকরিও চলে গেল। চলে গেছে বললেই ভুল হবে, মিশুই ছেড়ে চলে আসলো। এবারের চাকরি চলে যাওয়াতে মিশুর কষ্ট হলো না, বরঞ্চ খুশি হলো। কেননা তার চাকরি চলে যাওয়াতে একজন দরিদ্র পরিবারের রিজিক তৈরি হয়ে গেল। মূল ঘটনা বিস্তারিত বললে বলা হবে সেই সময়ের ঘটনাটি। নিহাল ঢাকার একটি বড় কাপড়ের ব্র্যান্ডে মিশুর চাকরির ব্যবস্থা করে দিয়েছিল। সেখানে মিশু প্রথমে গোছগাছের কাজ করলেও পরবর্তীতে ব্র্যান্ডের মালিক মিশুর সততা দেখে ম্যানেজার পদে চাকরি দেন। ভালোই চলছিল মিশুর দিনকাল। সারাদিন কাজে, রাত হলে বাড়িতে আসা যাওয়ার সীমাবদ্ধতায় ছিল মিশু। কিছুদিন পর ব্র্যান্ডের মালিক কর্মচারীর নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। প্রায় 20 জনের সিভি রিসিভ করল মিশু। তার মধ্যে 3 জনকে সিলেক্ট করা হলো। 3 জনের মধ্যে রাসেল নামক একজন ছেলে ছিল, যে মিশুর থেকে বয়সে 3 বছরের বড়। ছেলেটার রেজাল্টও ছিল দুর্দান্ত, মিশুকে সম্মান করত। রাসেল জয়েন হওয়ার 1 সপ্তাহ পর দোকানে একজন বৃদ্ধা লোক আসলো। সাধারণত কর্মচারীরাই সকল ক্লায়েন্টদের সাথে কথা বলে। সেদিন মিশুর কি যেন হলো। বৃদ্ধা লোকটাকে দেখে তার বাবার কথা মনে পড়ে গেল। মিশু নিজেই বৃদ্ধার কাছে এগিয়ে গেল। বৃদ্ধাটি ছিল রাসেলের বাবা। মিশু রাসেলের বাবার হাত ধরে চেয়ারে এনে বসালো। রাসেল তখন ছিল না, কিছু কাপড় আনতে গোডাউনে গিয়েছিল। মিশু সেদিন শুনতে পেল রাসেলদের পারিবারিক কথা। রাসেলের বাবা পেশায় একজন কৃষক। ছেলেকে পড়াশোনা করানোর জন্য জায়গা সম্পদ বিক্রি করে ঢাকা শহরে চলে আসে। মিশু আরও জানতে পারল, রাসেলের পড়াশোনা ঠিকই শেষ, কিন্তু ভালো চাকরি পাচ্ছিল না। আমাদের দেশে আর নতুন কি? বিগত 6 মাস ধরে চাকরির পিছনে ছোটাছুটি করছিল রাসেল। এমনও বেলা গিয়েছে তারা 3 বেলা থেকে 2 বেলা অনাহারে থেকেছে। বৃদ্ধা বয়সে রাসেলের বাবা রিকশা চালাতেও হয়েছিল। এসব শুনে সেদিন মিশুর চোখের পানি চলে আসলো। মিশু সেদিনই ঠিক করল সে রাসেলকে ভালো পদে চাকরির ব্যবস্থা করে দিবে। এজন্য মিশু ব্র্যান্ডের মালিকের সাথেও কথা বলল। মালিক প্রথমে রাজি না হলেও পরবর্তীতে মিশু রাজি করিয়ে ফেলল। মিশু চলে আসায় রাসেলের মিশুর পরিবর্তে চাকরি হয়ে যায়। গত সপ্তাহে মিশুর অনার্সের ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিল। ভালো পয়েন্টের সাথে দুর্দান্ত ফলাফল করেছে মিশু। মিশু ভেবে নিয়েছে এবার মাস্টার্সে ভর্তি হয়ে যাবে সে। বিগত 2 বছরে ভালো টাকা জমিয়েছে সে। এই টাকায় আগামী 1 বছর চাকরি ছাড়াও চলতে পারবে। কিন্তু বলে না, রাজার ধন বসে খেলে এমনিতেই ফুরিয়ে যায়। কর্মজীবী মানুষেরা ঘরে শুয়ে বসে কাটাতে পারে না। মিশুর ক্ষেত্রেও তাই। পড়াশোনা করলেই হয় না, চর্চা করতে হয়। মিশু তাই বাড়ি থেকে কিছুটা দূরে একটি কোচিং সেন্টার খুলে ফেলল। নাম দিল এসো পড়ি পাঠশালায়। নামটা সাধারণ হলেও ভালো লাগলো মিশুর কাছে। প্রথম অনলাইনে পোস্টারে প্রচার শুরু করল মিশু। আস্তে ধীরে ছাত্র ছাত্রী আসতে শুরু করল। কমার্সের স্টুডেন্ট হিসাবে মিশু এসএসসি ও এইচএসসির 2টি ব্যাচ শুরু করল। প্রায় 6 মাসে মিশুর নামডাক চারপাশে ছড়িয়ে পড়ল। এতদূর মিশু সহজেই আসতে পেরেছে বললে ভুল হবে। ভালে খারাপ মিলিয়েই তো পৃথিবী। একদিন একদল মানুষ ভিড় করল মিশুর কোচিং সেন্টারের সামনে।
বলা যায় তারা ছিল এলাকার নেতাদের ডান হাত বাম হাত। তাদের পাঠিয়েছিল তলায় পড়ে থাকা প্রতিবেশী কোচিংয়ের মালিকেরা। একা একজন মেয়ের এত উন্নতি দেখে হিংসা করল প্রচুর। প্রথমে মিশুর কাছে চাঁদা চাইল। বলল এখানে থাকতে হলে কমিশন দিতে হবে। মিশু তখন ভয় পেল। কমিশনও সাথে সাথে দিয়ে দিল। মোটামুটি ৫-১০ হাজার খেয়ে যখন এরা আবার আসলো মিশু তখন তাদের মূল কর্মকাণ্ড ধরে ফেলল। পরবর্তীতে আসলে মিশু তাদের সামনেই পুলিশ ডাকল। প্রতিবাদী হয়ে বলল, নারী বলে আমাকে দুর্বল ভাববেন না। আপনাদের যারা পাঠিয়েছে তাদের সুব্যবস্থা করা হয়ে গেছে, এখন আপনাদেরও করব। জানেনই তো আজকাল নারীদের ক্ষমতা বেশি। একা আছি বলে যা ইচ্ছে করতে পারছেন। ভুলে যাবেন না ১০-এর লাঠি ১-এর বোঝা। আমি একাই আপনাদের বিরুদ্ধে লড়াই করতে পারব। পুলিশ আসলো, তদারকি করে মীমাংসা করে দিল। মিশুর দিন এখন ভালোই চলছে। কোচিংয়েই সময় কাটে। এর মধ্যে একদিন নিহালের ফোন এলো। মিশু তখন রাতের খাবার রান্না করছিল। বিদেশি নাম্বার থেকে ফোন আসাতে অবাক হয়েছিল। কানে ধরতেই নিহালের কণ্ঠস্বর শুনতে পেল মিশু। নিহাল বলল, তোমার চায়ের স্বাদ এখানে খুঁজে বেড়াই, পাই না। মিশু বারান্দায় দাঁড়ালো। পূর্ণ চাঁদের দিকে তাকিয়ে উত্তর দিল, দেশের স্বাদ কি আর বিদেশে পাবেন ভাইয়া? নিহাল প্রশ্ন করলে, দেশে আসলে কি চা বানিয়ে খাওয়াবে? মিশু আনমনে বলল, আজকাল চা বানাতে ভুলে গেছি। নিহাল ফোঁস করে নিঃশ্বাস ত্যাগ করে বলল, আবার শিখে নিও মিশকা। আমি আগামীকাল বাংলাদেশে আসছি, দেখা হবে। নিহালের সাথে আরও কিছুক্ষণ কথা বলল মিশু। আজ মিশুর কেমন যেন আনন্দ হচ্ছে। এই পৃথিবীতে মিশুর আপন বলতে কেউ নেই, নিহালের কাছে সে চিরকৃতজ্ঞ। তাই মিশু ভেবে নিল, নিহালের আপ্যায়নে কোনো কমতি রাখবে না। পরের দিন কোচিং শেষ করে মিশু বাজার করল। এই প্রথম মিশু এত বাজার করল। তার কাছে মনে হচ্ছে তার বাড়িতে কোনো অনুষ্ঠান হবে। বিশাল বড় আয়োজন না হলেও ঘরোয়া আয়োজন হবে। অবশ্য মিশুর ভাবনা তো মিথ্যা নয়। মিশুর কোনো আত্মীয় থাকলে অবশ্যই মিশু বড় আয়োজন করত। পোলাও, গরু, মুরগি, চিংড়ি, ডিম, মাছ সব রান্না করল মিশু। নিহালের ফ্লাইট সন্ধ্যা ৬টায় ছিল। ইমিগ্রেশনের কাজ শেষ হতে হতে ৯টা বেজে গেল। যেহেতু বাংলাদেশে নিহালের কিছুই নেই, নিহাল বিনা লজ্জায় মিশুর দুয়ারেই কশাঘাত করল। নিহাল মিশুর বাড়িতে ঢুকতে অবাক হল। তার দেয়া জিনিসপত্র ছাড়া নতুন কিছু কিনেনি মিশু। নিহালের মনে তখন প্রশ্ন জাগল, মিশু কি তবে ভালো নেই? সোফায় বসে মিশুর জন্য অপেক্ষা করছিল নিহাল। মিশু গরম ধোয়া ওঠা চা নিহালের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার চলে যাওয়ার পর চা বানিয়ে খায়নি। কেমন হয়েছে বলেন তো ভাইয়া? নিহাল চায়ের কাপে চুমুক দিয়ে চোখ বন্ধ করে ফেলল। ঠোঁটে প্রশান্তির হাসি হেসে বলল, পারফেক্ট। আমার এত ঘন্টার জার্নির ক্লান্তিই দূর হয়ে গেল। মিশু কিছু বলল না, দাঁড়িয়ে আঙুল ফোটাতে লাগল। নিহাল চা শেষ করে বলতে শুরু করল, তুমি কি ভালো নেই মিশকা? মিশু অবাক হল। সে তো ভালোই আছে। কোচিং, নিজের পড়াশোনা নিয়ে খুব ভালো আছে। পাল্টা প্রশ্ন করল মিশু, বয়স বেড়েছে বলেই কি বলছেন? নিহাল হাসল। উত্তরে বলল, তোমার থেকে আমার বয়স বেশি মিশকা। লজ্জা দিও না। নিহাল পুনরায় বলল, মেয়েরা সৌন্দর্যের ব্যাপারে খুব যত্নশীল থাকে, তুমি তো ঘরই সাজাওনি। মিশু অন্যদিকে তাকিয়ে বলল, এই আসবাবপত্রে আমার অভিভাবকদের ছোঁয়া আছে। প্রতিনিয়ত এরা আমাকে শক্ত হতে বলে। এদের ছুঁয়ে আমি চাচার স্নেহ অনুভব করি। নতুনত্ব এনে এদের পর করতে চাইনি। মিশুর কথায় নিহাল সন্তুষ্ট হল। তার বাবার কথাই সত্যি হল। ফারুক সাহেব সবসময় বলতেন, এই মেয়ে হচ্ছে লক্ষ্মী, যেই ঘরে যাবে আলোয় ভরে দিবে।
নিহালের আগমনে মিশু প্রতিবেশীদেরও দাওয়াত করল। রাতের ভোজ গ্রহণে অনেক আলাপ আলোচনাও করল সকলে। নিহালে মিশুর বাড়িতেই থাকল। সকলে চলে যাওয়ার পর মিশু নিহালের ঘরে আসলো। নিহাল তখন ব্যাগ গোছাচ্ছিল। মিশুকে দেখে একটি প্যাকেট এগিয়ে দিয়ে বলল, তোমার জন্য একটা শাড়ি বাবা কিনেছিল মিশকা। বাবা বলেছিল সুস্থ হয়ে দেশে আসলে শাড়িটা নিজের হাতে তোমাকে দিবেন। মিশু শাড়িটা খুলে দেখল, গোলাপি রঙের খুব সুন্দর একটি শাড়ি। শাড়ির উপর হাত বুলিয়ে মিশু বলল, শেষ সময়ে চাচার পাশে কে ছিল? নিহাল বলল, আমি ছিলাম। বাবা আমার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মিশু দীর্ঘশ্বাস ফেলল, বিড়বিড় করে বলল, আল্লাহ চাচার সমস্ত গুনাহ মাফ করে দিন। বছরের পর বছর পার হয়ে যাবে কিন্তু কিছু মানুষের স্বভাব পরিবর্তন হবে না। আরও একবার মিশু কিছু কুৎসিত মানুষের মুখোমুখি হল। সাক্ষাৎ পেল কিছু নিকৃষ্ট মনোভাবের এবং বাঁচালো একটি নিষ্পাপ প্রাণকে। গাজীপুর রাজবাড়ী মাঠে প্রতি বছরই বৈশাখী মেলা বসে। এবারও বসল। মিশু মেলায় একাই ঘুরে বেড়াচ্ছিল। তখনই মিশুর ভাবি হালিমার বড় বোন খাইরুনের দেখা মিলল। মেলায় একটি মেয়ের হাতে ধরে ঘুরছে খাইরুন। বয়সের ভারে নয়ে পড়েছে মহিলাটি কিন্তু স্বভাব পরিবর্তন হল না। মিশু ভালোভাবে লক্ষ্য করে দেখতে পেল মেয়েটি আর কেউ নয়, মিশুর প্রতিবেশী ফুল। অতীতে যেই মেয়ে মিশুর মাকে হালিমা ধাক্কা দেওয়ার খবর দিয়েছিল সেই মেয়ে। মিশুর শরীরের লোম দাঁড়িয়ে গেল। খাইরুন কি করতে চাইছে বুঝেও ফেলল। মিশু তাদের পিছু নিল। সে একা কি করবে বুঝতে পারছে না। হঠাৎই তার নিহালের কথা মনে পড়ল এবং সে এই প্রথম নিহালকে নিজ থেকে ফোন করল। নিহালকে সারমর্ম বলার পর তাকে আশ্বাস দিল সে মিশুর পাশে থাকবে। নিহাল তার কথা রাখে ২০ মিনিটের মধ্যে চলে আসলো, কিন্তু একা নয়। নিহালের বন্ধু ফয়সাল, গাজীপুরের এসপি তাকে নিয়ে আসলো। হিনবল মিশুর কোত্থেকে যেন এত সাহস চলে আসল, সে একাই খাইরুনের মতো নিকৃষ্ট মানুষের মোকাবেলা করতে তৈরি হল। খাইরুন ফুলকে নিয়ে মেলার স্টেজের পিছনে চলে গেল। মিশু তাদের পিছু সেখানে গিয়ে দেখতে পেল ফুলকে একজন মধ্যবয়স্ক লোকের হাতে তুলে দিয়েছে খাইরুন। লোকটা ফুলের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। লোকটার অবাধ্য হাতজোড়া ফুলের শরীরের দিকেই এগুচ্ছে। মিশুর সহ্য হল না। উচ্চ আওয়াজে বলল, ফুলকে ছেড়ে দাও। খাইরুন আকাশ থেকে পড়ল। মিশুকে দেখে চিনতে ভুল করল না। মিশুর চোখে খাইরুন নিজের বিনাশ দেখতে পেল, তাই সামনে আগাতে সাহস পেল না। পিছিয়ে যেতে থাকল ধীরে ধীরে। নিহাল তখনই ফয়সালকে নিয়ে চলে আসলো। ফয়সাল সমস্ত ঘটনা বুঝে খাইরুন ও মধ্যবয়স্ক লোকটাকে আটক করল। ফুল সমস্ত ঘটনায় পাথর হয়ে গিয়েছে। মিশু এগিয়ে এসে ফুলকে জড়িয়ে ধরে বলল, ফুল, আমি তোর মিশকা আপা। চিনতে পারছিস? ফুল এক পলক তাকালো। মিশুকে চিনতে পেরে হু হু করে কান্না শুরু করে দিল। থানায় সকল ফরমালিটি পূরণ করে ফুলকে নিয়ে বাসায় ফিরল নিহাল ও মিশু। ফুল এতক্ষণে অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। মিশু ফুলকে জিজ্ঞেস করল তার ভাই ভাবির কথা। ফুল তখন উত্তর দিল, মামুন ভাই আরেকটা বিয়ে করছে মিশু বুবু। হালিমা ভাবির ঘরে একটা ছেলে হইছে, কিন্তু হালিমা ভাবির চরিত্রে দোষ আছে। দুই বোন মিলে এলাকা নষ্ট করে ফেলেছে। আমাকেও ছাড় দেয় নাই বুবু। আব্বারে মোটা অঙ্কের টাকা দিয়ে গাজীপুর নিয়ে গেছিল। ফুলের কথা শুনে মিশু দীর্ঘশ্বাস ফেলল। আজ সে না থাকলে ফুলের কি হতো ভেবেই কেঁপে উঠল। মিশু ফুলের মাথায় স্নেহময় হাত বুলিয়ে বলল, আমাদের এভাবেই দেখা হওয়া বোধহয় লেখা ছিল, ফুল রে। তুই আজ থেকে আমার সাথেই থাকবি। ফুল রাজি হয়ে গেল। মিশুর সাথেই থাকতে শুরু করল। মিশুর জীবন থেকে আরও 2টা বছর চলে গেল। মিশু এখন মাস্টার্স পাশ করে ফেলেছে। নিহালও আলাদা বাড়ি কিনেছে।
সময় পেলেই মিশুর বাসায় এসে এক কাপ চায়ের আবদার জুড়ে বসে মিশুর সাথে লম্বা সময় ধরে আড্ডা দিয়ে থাকে। একদিন ফুল মজার ছলে বলছিল, জানো মিশু বুবু, আমার না মনে হয় নিহাল সাহেব তোমাকে পছন্দ করে। মিশু সেদিন হেসে কথাটা উড়িয়ে দিবে বলল, বেশি বুঝিস তুই। অমন শিক্ষিত বড়লোক ছেলে আমায় কেন পছন্দ করবে? তাছাড়া ওনার বাবা আমাকে মেয়ে বানিয়েছিল, সেই সূত্রে আমার সাথে যোগাযোগ রাখছে আর কি। ফুল সেদিন মানেনি, আরও বলেছিল, আমি তোমার সাথে একমত নই। দেখো না, এত বয়স হয়ে যাচ্ছে তবুও বিয়ে করছে না, তার মানে সে তোমার জন্যই অপেক্ষা করছে। মিশু ফুলের কান মলে সেদিন খুব বকেছিল, কিন্তু আজ ফুলের কথাই ঠিক হয়ে গেল। আজ মিশু ও নিহালের বিয়ে। বিশাল বড় আয়োজনে নয়, খুব ছোটখাটো আয়োজন করেছে দুজন মিলে। সাদামাটা বিয়েতে মিশু পরল সেই শাড়িটা, যেই শাড়ি ফারুক সাহেব মিশুর জন্য কিনেছিল। আর নিহাল একটি সাদা পাঞ্জাবি পরিধান করে অতিথিদের আপ্যায়ন করছে। মিশুর কিছু ছাত্র ছাত্রী বিয়েতে উপস্থিত হলো। তারা মিশুকে সুন্দর করে সাজালো। বিয়েতে সারা জীবন সুখে দুঃখে একসাথে থাকবে বলে ওয়াদা করল। শুরু হলো মিশুর জীবনের এক নতুন অধ্যায়, এক নতুন জীবন, এক নতুন প্রাপ্তি। মিশুর জীবনটা স্বপ্নের মতো চলতে থাকলো। বিয়ে হলেও নিহাল মিশুকে সবকিছুতে ছাড় দিল। মিশুর কোচিং সেন্টার খুব ভালো আলতে লাগলো। কমার্সের সাথে সাথে সায়েন্স বিষয়কও পড়ানো শুরু করলো। সায়েন্সের বিষয়গুলোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক সময়ে স্টুডেন্ট আনলো। মিশুর সাথে নিহালও পড়াতে আসতে থাকলো সপ্তাহে 2 দিন। মিশুর জীবন এখন পরিষ্কার, স্বচ্ছ কাচের মতো। প্রায় 7 বছর পর এসএসসি পরীক্ষার হলে একজন ছাত্রের নকল ধরা পড়ল। শিক্ষকরা সেই ছাত্রটিকে জিজ্ঞাসাবাদ করলে ছাত্রটি বেয়াদবি করল। এক পর্যায়ে ছাত্রটি তার বন্ধু বান্ধব সহ শিক্ষকদের গায়ে হাত তুলল। ঘটনাটি ম্যাজিস্ট্রেটের কানে পৌঁছালে ছাত্রটিকে ও তার বন্ধুদেরকে বহিষ্কার করে দিল। প্রায় 2 ঘন্টা পর তাদের অভিভাবক ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করতে আসলো। ম্যাজিস্ট্রেট তখন সেই কলেজের প্রিন্সিপালের চেম্বারে বসেছিল। অভিভাবকদের সাথে কথা বলতে চাইল। সকল ছাত্রের অভিভাবকদের মধ্যে মামুন ও হালিমাও ছিল। ভাগ্যক্রমে যেই ছেলেটি নকল করেছিল সেই ছেলেটি মামুন ও হালিমারই সন্তান। তারা দুজন ম্যাজিস্ট্রেটকে দেখে চমকে উঠল। কেননা ম্যাজিস্ট্রেট আর কেউ ছিল না, মিশুই ছিল। মিশু তার ভাই ও ভাবিকে ভালোভাবে দেখল। বয়সের ছাপ পড়েছে দুজনেরই। মাথার চুল পাকা ধরেছে হালিমার। এদিকে মামুনও কেমন দুর্বল হয়ে গেছে। দেখে মনে হচ্ছে অসুখ হয়েছে। তারা মিশুকে দেখে এগিয়েই আসছিল, তখন সহকারী শিক্ষকরা বাধা প্রদান করল। মিশু চেয়ারে বসেই বলতে শুরু করল, সাধারণত ম্যাজিস্ট্রেটের কাজ তদারকি করা পর্যন্তই সীমাবদ্ধ থাকে, কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতে আগ্রহী, তাই দেখা করছি। হালিমা বাধা না মেনে মিশুর পায়ে গিয়ে পড়ল। আকুতি মিনতি করে বলতে শুরু করল, ও মিশু, বোন আমার, মনের মধ্যে গোসা রাখিস না। আমার ছেলেটারে পরীক্ষা দিবার সুযোগ করে দে, ও তো তোর ভাইপো লাগে। মিশু উত্তরে বলল, পা ছাড়ুন। অন্যায় সাথে আপোষ করা মানে অন্যায়। আপনার ছেলে নকল করেছে, সাথে শিক্ষকদের উপর হাত উঠিয়েছে। তাকে বহিষ্কার নয়, আজীবনের জন্য পড়াশোনা বন্ধ করে দেয়া উচিত ছিল। আমি কথা বাড়াতে চাই না, আমার মতামত পাল্টাবো না। আপনারা আসতে পারেন। হালিমা ও মামুনদের এক প্রকার জোর করে প্রতিষ্ঠান থেকে বের করে দেয়া হলো। মিশু দুপুর নাগাদ প্রতিষ্ঠান থেকে বের হয়ে গেল। গেটের কাছেই হালিমা ও মামুন বসেছিল। মিশুকে দেখামাত্র দৌড়ে গাড়ির সামনে এলো। মিশু গাড়ি থামাতে বলল। গাড়ির দরজা খুলে দুজনকে উঠে আসতে বলল। মিশুর বাড়িতে হালিমা ও মামুনকে নিয়ে গেল সে। বিশাল আলিশান বাড়ি দেখে অবাক হলো দুজনে।
মিশুর আওয়াজ পেয়ে 5 বছরের আলিফ ও 4 বছরের আনায়া দৌড়ে চলে আসলো। মিশু দুজনকেই জড়িয়ে ধরল। তাদের পিছনে ফুল খাবার হাতে দৌড়ে এলো। ফুল ক্লান্ত হয়ে বলতে শুরু করলো, বুবু, এরা এত দুষ্ট কেন? মিশু মুচকি হেসে বলল, ওরা দুষ্ট না, ওরা চঞ্চল। আমার 2 চঞ্চল পাখি। ফুলের নজর তখন মামুন ও হালিমার দিকে পড়ল। ফুল ভয়ে কুকড়ে উঠল। মিশু তাদের বসতে বলে ফ্রেশ হতে চলে গেল। মামুন ও তার স্ত্রী হালিমা ঘুরে ঘুরে আলিশান বাড়ি দেখতে লাগল। তারা দুজন ভাবতে লাগল, কি নেই এই বাড়িতে? তারা জীবনেও যা দেখেনি তা দেখতে পাচ্ছে। হিংসা ও আফসোস করল হালিমা। মিশুকে অত্যাচার করে বড্ড ভুল করেছিল সে। এদিকে মামুন কোন মুখে বোনের কাছে ক্ষমা চাইবে? সেও তো স্ত্রীর প্ররোচনায় পড়ে মা ও বোনকে দূরে সরে দিয়েছিল। দিন পর দিন মা বোনের খোঁজ নেয়া থেকে বিমুখ ছিল সে। স্ত্রীর মিথ্যা ভালোবাসায় অন্ধ ছিল মামুন। মামুনের চিন্তার মাঝেই নিহাল বাড়িতে প্রবেশ করলে। 2 হাতে বাজারের ব্যাগ। ফুল ফুল বলে চিৎকার করে ডাকতে শুরু করল। ফুলের হাতে বাজার দিয়ে মামুনের দিকে এগিয়ে গেল। অমন শার্ট কোট পরিহিত সাহেবকে দেখে মামুন দাঁড়িয়ে পড়ল। নিহাল তখন এসে মামুনকে জড়িয়ে ধরে বলল, আমি আপনার বোনের স্বামী। আমার নাম নিহাল চৌধুরী। ইউসিবি ব্যাংকের ম্যানেজার হিসাবে কর্মরত আছি। নিজের কর্মের জন্য মামুন খুব লজ্জিত হল। স্ত্রীকে বলল, চলো হালিমা, আমার শরীর খারাপ লাগতাছে। হালিমাও তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হল। সেও লজ্জায় মাথা নুইয়ে রাখল। কিছুক্ষণ পর মিশু এলো। এইমাত্র গোসল করে এসেছে, মিশকা ভেজা চুল তার প্রমাণ। ভাই ভাবির সামনে এসে বসল। এবার তার মাথা নিচু নয় উঁচু করে রাখল। আজ মিশুর অবস্থানটাই সুউচ্চতে। মাথা নিচু করার সময় অতীতেই ফেলে এসেছে। মামুন বোনের দিকে এক পলক তাকালো। মিশু বলল, আমি স্বামী সন্তান নিয়ে এখানেই থাকি। হালিমা বলল, আমার ছেলের ভবিষ্যতের কথা একটু ভাব মিশু। ছেলেটাকে পরীক্ষা দেয়া সুযোগ করে দে। মিশু সোফায় হেলান দিয়ে বসে বলল, একজন সন্তানকে মানুষ করার জন্য বাবার থেকে মায়ের অবদান বেশি থাকে। তুমি তোমার সন্তানকে সুশিক্ষা দিতে পারোনি ভাবি। হালিমা মাথা নিচু করে রাখল। আগের তেজ আর এখন তার নেই। থাকলেও কার সাথে দেখাবে? আগের মিশকা ছিল একা দুর্বল একজন মেয়ে। আর এখনকার মিশু শক্তিশালী, উচ্চ শিক্ষিত নারী, যার সামনে হালিমার কথা ফুটবে না। তবুও সে বলল, আগের কথা মনে পুষে রেখে আমার ছেলের জীবন নষ্ট করলি। উপরওয়ালা তোকে ছাড়বে না। মিশু হাসল। মনে পড়ল অতীতের দিনগুলোর কথা। হালিমার দিকে তাকিয়ে বলল, উপরওয়ালা কাউকে ছাড় দেন না ভাবি। এই যে একসময় যাকে বিক্রি করার জন্য দুজন উঠে পড়ে লেগেছিলে, সেও কিন্তু কারো সন্তান, কারো বোন ছিল। তোমরা সেই মেয়ের ভয়াতুর অবস্থা দেখেছিলে। আধার রাতে যখন একজন মেয়ে ঘর ছেড়ে চলে আসলো, একটিবারও কি খোঁজ নিয়েছিলে? ভেবেছিলে কেমন অবস্থায় আছে সেই মেয়ে? আমি ভালো আছি, কিন্তু তোমরা? হালিমারা সত্যিই ভালো নেই। যেই স্বামীকে মা বোন ছাড়া করেছিল, সেই স্বামী আজ তার নেই। নেহাত ছেলের জন্য তারা আজ একসাথে, কিন্তু মূলত হালিমা একা থাকে। হালিমারা চলে গেল। মিশু তাদের খালি মুখে বিদায় করেনি। রাতের খাবার খেয়ে বিদায় দিয়েছে। মিশুর ভাই যাওয়ার আগে মিশুর হাত ধরে অনেক কাঁদল। বারবার ক্ষমা চাইল বোনের কাছে। মিশু তখন ছিল উদাসীন। শুধু বলেছিল, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। তবে আমার জীবনের এতগুলা বছরের কষ্টগুলোর জন্য হয়তো মুখ থেকে কিছু বলবো না, কিন্তু আমার প্রতিটা নিঃশ্বাস তোমাকে অভিশাপ দিবে। তা আমি ফেরাতে পারবো না। মামুন নোতমাথায় চলে গেল। হালিমার ক্ষমা চাওয়ার মুখ রইল না। হয়তো সে অনুতপ্ত, তাই তো ফেরার পথে চোখের অশ্রু বিসর্জন করছিল। পুনশ্চ
অপরাধীরা অপরাধের শাস্তি পাবে, হোক সেটা ইহকালে অথবা পরকালে। মিশুর অতীত যতটাই কষ্টের ছিল বর্তমানটা ততই সুখের। মিশুর মতো হাজারো মেয়েদের জীবনে ঘটে যাওয়া অজানা গল্প কেউ দেখে না। কেউ জানে না মিশুদের সাথে কত অন্যায় হয়। সব মিশুরা কিন্তু ফারুকের মতো চাচা পায় না, আর না পায় নিহালের মতো বন্ধুরূপী স্বামী। পরিশেষে বলবো, পৃথিবীতে মিশুর মতো মেয়েদের সাথে অন্যায় না হোক। মিশুরা সারা জীবন শান্তিতে বেঁচে থাকুক। সমাপ্ত।